আসসালামু আলাইকুম। শহরের মাঝখানে একটি পরিত্যক্ত হোটেল সম্পর্কে ছড়িয়ে পড়ে নানা ভৌতিক গল্প। একদিন হোটেলের মালিক নিজেই হোটেলে এসে আত্মহত্যা করে। শহরে ছড়িয়ে পড়ে যে এই হোটেলটি কোনো আত্মা হন্ট করে রেখেছে। 7 জন কলেজ স্টুডেন্ট এই হোটেলের রহস্য উদ্ঘাটনের জন্য রাত 12টার সময় সেখানে যায়। তারপর তাদের সাথে শুরু হয় নানা ভৌতিক ও হাড় হিম করা সুপার ন্যাচারাল ঘটনা। এক সাইকোর আত্মা তাদের সাথে শুরু করে মৃত্যুর এক ভয়ঙ্কর খেলা। শেষ পর্যন্ত তারা কি বেঁচে ফিরে আসতে পারবে সেই হোটেল থেকে? এমনই এক গল্প নিয়ে আমাদের আজকের মুভি হরর স্টোরি। তো চলুন দেরি না করে চলে যাই মুভির গল্পে। মুভির শুরুতে আমরা একটি বন্ধ হয়ে যাওয়া হোটেল দেখতে পাই। এক সময়ের জনপ্রিয় 5 স্টার হোটেল গ্র্যান্ডিউস এখন শুধু একটি ভাগার। কথিত আছে যে এই হোটেলে কোনো আত্মা এই হোটেলের গেস্টদের নৃশংসভাবে খুন করে। এই জন্য হন্টেড এই হোটেলে কেউ আসে না। এই হোটেলের মালিক ভিকন্দ্র নেডুলা। হোটেলটি কেনার জন্য ভিকন্দ্র ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিল, কিন্তু হোটেলটি বন্ধ হয়ে যাওয়ায় সে লোনের টাকা পরিশোধ করতে না পেরে দেউলিয়া হয়ে যায়। আজ সে তার হোটেলে এসেছে। সে হোটেলের 3046 নম্বর রুমে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে সুইসাইড করে নেয়। সিনটি এখানেই কাট হয়। পরের সিনে আমরা এই 7 বন্ধুকে দেখতে পাই। এরা সবাই একই কলেজে পড়াশোনা করত। তাদের নাম নীল, স্যাম, অচিন্ত, মঙ্গেশ, নীনা, সোনিয়া ও ম্যাগি। নীল নতুন চাকরি পাওয়ায় সে তার সব বন্ধুদের রেস্টুরেন্টে পার্টি দিচ্ছে। পার্টিতে সবাই খাওয়া দাওয়া করতে করতে অনেক গল্প করে। সবাই কার কোন কেরিয়ার পছন্দ এসব নিয়ে গল্প করছিল। এদের মধ্যে কারো স্বপ্ন বিজনেসম্যান হওয়া, কারো স্বপ্ন ইউএস গিয়ে জব করা, আবার কারো শখ ফটোগ্রাফি করা। সবাই হাসি আনন্দে মশগুল ছিল পার্টিতে। ওই সময় টিভিতে তারা হোটেল গ্র্যান্ডিউসের নিউজ দেখতে পায়। নিউজে তারা দেখে যে হোটেলের মালিক ভিকন্দ্র নিজের হোটেলের একটি রুমে আত্মহত্যা করেছে। এই নিউজ দেখে তারা অনেক শকড হয়ে যায়। অচিন তখন সবাইকে বলে যে ভিকন্দ্র আমার বাবার বন্ধু ছিল। বাবার কাছ থেকে এই হোটেল সম্পর্কে জেনেছিলাম। কিছু বছর আগে এই হোটেলে একটি মেয়ে আত্মহত্যা করেছিল। আত্মহত্যা করার আগে মেয়েটি একটি কাগজে লিখে গিয়েছিল যে সে আবার ফিরে আসবে, আর এই হোটেলে যারা গেস্ট হিসেবে আসবে তাদেরকে সে মেরে ফেলবে। আত্মহত্যা করা মেয়েটি 3046 নম্বর রুমে আত্মহত্যা করেছিল। এই ঘটনার পর যারাই ওই হোটেলের ওই রুমে থাকতে এসেছিল তাদেরই রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল। এরপর থেকে লোকে এই হোটেলটিকে হন্টেড হোটেল বলতে থাকে। এক সময় কোনো গেস্ট না আসায় হোটেলের মালিক ভিকন্দ্র হোটেলটি বন্ধ করে দিতে বাধ্য হয়। অচিন্তের কাছে এসব শুনে নীল ও স্যাম এসব ভূত প্রেত আত্মার কথা বিশ্বাস করে না। তারা এগুলোকে অন্ধবিশ্বাস বলে হাসাহাসি করতে থাকে। স্যাম বলে ভূত প্রেত বলতে কিছু নেই, আসলে সবই মানুষের বানানো গল্প যা শুনে অন্যরা ভয় পায়। এই নিয়ে তারা পক্ষে বিপক্ষে বন্ধুদের মধ্যে তর্ক বিতর্ক চলতে থাকে। ওই সময় হোটেলে কাজ করা একজন বয়স্ক ওয়েটার তাদের কাছে এসে বলে, আপনারা আত্মাকে বিশ্বাস করেন না তাই না? কিন্তু যেদিন আত্মা আপনাদের সামনে আসবে সেদিন আর তা বিশ্বাস করার জন্য আপনারা হয়তো বেঁচে থাকবেন না। ওয়েটারের কথা স্যামের ইগোতে লাগে। সে সবাইকে বলে, চল আজকে প্রমাণ হয়ে যাবে যে আত্মা আছে না নেই। আমরা আজ সেই হোটেলে যাব। এই 7 বন্ধুর মধ্যে নীনা ও সোনিয়া কিছুটা ভীতু প্রকৃতির ছিল। তারা দুজনে স্যামকে বলে যে তারা সেখানে যাবে না, কিন্তু স্যাম তাদেরকে বুঝিয়ে সেখানে যেতে রাজি করায়। রাত তখন 11:30। এই 7 জন গাড়িতে করে সেই হোটেলে পৌঁছায়, কিন্তু হোটেলের মেন গেটের সামনে গিয়ে দেখে যে দরজা ভেতর থেকে লক করা। তারা সবাই মিলে অনেক চেষ্টা করে গেটটি খোলার, কিন্তু কিছুতেই তারা গেটটি খুলতে পারছিল না। এতে তারা অনেক হতাশ হয়ে যায়। সবাই যখন হতাশ হয়ে ফিরে যাচ্ছিল, স্যাম তখন গেটে কান পেতে ভেতরে রেডিও বাজার শব্দ শুনতে পায়। এতে তারা মনে করে যে ভেতরে হয়তো ওয়াচম্যান আছে যে রেডিও শুনছে। স্যাম সবাইকে বলে যে তারা পেছনের দরজা দিয়ে হোটেলে ঢুকতে পারবে, কিন্তু এবারও সোনিয়া ও নীনা যেতে নিষেধ করে। কিন্তু স্যাম নাছর বান্দা, সে হোটেলের ভেতরে যাবেই। বাধ্য হয়ে তাদেরকে পেছনের দরজা দিয়ে হোটেলে প্রবেশ করতে হয়। ওই সময় অচিন্তের ফোনে তার বাবা কল করে, কিন্তু এখানে নেটওয়ার্ক না থাকায় ফোন কেটে যায়। তারা বুঝতে পারছিল না যে শহরের মাঝখানে এখানে নেটওয়ার্ক কেন নেই। তারা যখন হোটেলে প্রবেশ করছিল তখন আমরা দেখি যে পেছনের দরজাটি আবার আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তারা কেউ এই বিষয়টি খেয়াল করে না। হোটেলের ভেতরে ঢুকে একটি টেবিলে তারা একটি রেডিও দেখতে পায়। রেডিওটি তখন অন করা ছিল। তারা মনে করে যে ওয়াচম্যান হয়তো আশেপাশেই কোথাও আছে। তারা ওয়াচম্যানকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। স্যাম রেডিওটি অফ করে দিয়ে সবাই মিলে সামনে এগিয়ে যায়। তখন আমরা দেখি যে রেডিওটি আসলে নষ্ট। এর ব্যাটারিও খুলে বাহিরে পড়ে আছে, অর্থাৎ কোন সুপার ন্যাচারাল শক্তির কারণে রেডিওটি বাজছিল। কিন্তু তারা এই বিষয়টিও খেয়াল করে না। নীনা কিছুটা সামনে গিয়ে একটি রুমে অনেকগুলো দেয়াল ঘড়ি দেখতে পায়। সবগুলো ঘড়িতে তখন সময় ছিল 4টা বাজার 5 মিনিট
কম, কিন্তু আসলে তখন সময় ছিল 12:05। ওই সময় নিনা সেই রুমে থাকা একটি আয়নায় তার নিজের মতো একটি মেয়ের রিফ্লেকশন দেখতে পায়। ওই মেয়েটি অন্য একটি রুমে যেতে থাকলে নিনাও তার পেছন পেছন যায়। মেয়েটি পাশের রুমে গিয়ে একটি বুক সেলফের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। নিনা মেয়েটিকে জিজ্ঞেস করে, কে তুমি? কিন্তু তখনই সেখানে নীল চলে আসে। নিনা নীলের দিকে তাকিয়ে আবার যখন মেয়েটির দিকে তাকায়, তখন সে দেখে যে মেয়েটি সেখানে নেই। চোখের পলকে যেন মেয়েটি সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। নীনা নীলকে বলে যে সে এখানে তার মতো দেখতে একটি মেয়েকে দেখেছে। নীল বলে, আরে অন্ধকারে তুমি হয়তো আয়নায় নিজেকেই দেখেছো। এরপর নীল নীলাকে সেই রুমের বাইরে নিয়ে আসে। এরপর তারা সবাই মিলে আবারও হোটেলের ভেতরে সবকিছু দেখা শুরু করে। কিছু দূর যাবার পর তারা মেঝেতে একটি পুরনো পেপসির ক্যান পড়ে থাকতে দেখে। চিন্তন ক্যানটি অন্ধকার রুমের দিকে ছুড়ে দিলে সেটি আবার তাদের দিকে ফিরে আসে। এতে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। চিন্তন আবারও ক্যানটি অন্ধকারের দিকে ছুড়ে দিলে সেটি আবারও তাদের দিকে ফিরে আসে। এবার চিন্তন সিদ্ধান্ত নেয় যে সে অন্ধকারে গিয়ে দেখবে যে সেখানে কি আছে। সোনিয়া তাকে যেতে মানা করে। সে বলে যে অনেক হয়েছে, এবার চলো ফিরে যায়। কিন্তু ম্যাগি বলে, আরে কি বলছো সোনিয়া, মজা তো এখনো শুরুই হয়নি, এখনই ফিরে যাব? এরপর চিন্তন একটি লাইট হাতে অন্ধকার রুমের দিকে এগিয়ে যায় আর বাকিরা তার জন্য অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ হয়ে যাবার পরেও চিন্তন ফিরে না আসায় সবাই তার জন্য চিন্তা করতে থাকে। এবার সবাই একসাথে ভিতরে যাবার সিদ্ধান্ত নেয়। তারা যখন অন্ধকারে এগিয়ে যায় তখন হঠাৎ চিন্তন বেরিয়ে এসে সবাইকে ভয় পাইয়ে দেয়। অর্থাৎ চিন্তন তাদের সাথে প্রাং করছিল। সিরিয়াস সময় এমন প্রাং করায় সবাই চিন্তনকে কিছুটা বকাঝকা করে। যাই হোক, চিন্তন তাদেরকে একটি রুমে নিয়ে যায়। এই রুমটি দেখে মনে হচ্ছিল যে এটি কোনো মানসিক হাসপাতালের রুম, অর্থাৎ মেন্টাল অ্যাসাইলাম। মঙ্গেশ তখন সবাইকে বলে যে হোটেল করার আগে এখানে একটা মানসিক হাসপাতাল ছিল, কিন্তু হোটেল বানানোর পরেও এই রুমটি এইভাবে এখানে কি করে আছে তা সে বুঝতে পারছে না। তারা এসব ইগনোর করে আবারও সামনে এগিয়ে যায়। তাদের এখানে মেন উদ্দেশ্য তো ছিল রুম নম্বর 3046 এর রহস্য বের করা। তারা আবার সেদিকে এগিয়ে যায়। কিছু দূর যাবার পর আরেকটি রুমে তারা একটি সাদা কালো টিভি দেখতে পায়। তারা সেখানে যাওয়া মাত্র হঠাৎ করে টিভিটি অন হয়ে যায় আর টিভিতে একটি ভয়ঙ্কর কণ্ঠে ভেসে ওঠে, ওয়েলকাম। এটি শুনে সবাই অনেক ঘাবড়ে যায়। অচিন্ত বলে, আমরা এখানে এসে কোনো ভুল করে ফেলেনি তো? স্যাম বলে, আরে ভয় পাস না তো, সামনে চল। আসলে স্যাম নিজেও এবার মনে মনে ভয় পাচ্ছিল, কিন্তু মুখে কিছুই বলছিল না, কারণ এখানে আসার জন্য সব থেকে বেশি সেই সবাইকে জোরাজুরি করেছে। আরেকটু সামনে এগিয়ে গিয়ে তারা সেই রুম নম্বর 3046 দেখতে পায়। তারা সেই রুমটিতে প্রবেশ করে। এই রুমটিও হোটেলের আর 5টা রুমের মতোই ছিল। স্যাম বলে, এই সুন্দর রুমটা নিয়ে সবাই এত ভয় পায়, কই এখানে তো কিচ্ছু নেই। চিন্তন বলে, এই রুমে মেয়েটি আত্মহত্যা করেছিল আর এখানে সবগুলো খুন হয়েছে, এটি নিয়ে মজা করো না। স্যাম আবারও মজা করতে করতে বলে, চলো ইমাজিন করি যে সেদিন কি হয়েছিল। সেদিন মেয়েটি হোটেলে ঢুকলো, রিসিপশন থেকে রুমের চাবি নিল আর তারপর রুমে ঢুকলো, তারপর ড্রেস চেঞ্জ করে শাওয়ার রুমে গেল। আর স্যাম এটুকু বলার পর হঠাৎ করে শাওয়ার অন হয়ে যায়। এটি শুনে তো এই 7 জনের হুশি উড়ে যায়। তার স্পষ্ট শাওয়ার রুমে পানি পড়ার আওয়াজ শুনতে পায়। স্যাম একটু সামনে গিয়ে পর্দাটা টান দেয় দেখার জন্য, কিন্তু তখনই হঠাৎ স্যামকে কেউ ভেতরে টেনে নিয়ে ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয়। নীল, চিন্তন ও মঙ্গেশ অনেক চেষ্টা করে দরজা খোলার, কিন্তু কিছুতেই তারা দরজাটি খুলতে পারে না। অবশেষে তারা দরজা ভেঙে ওয়াশরুমে প্রবেশ করে আর যা দেখে তাতে তাদের গায়ের রক্ত হিম হয়ে যায়। তারা দেখে যে স্যাম বাচ্চাদের উপর মরে পড়ে আছে। এইটি দেখে সবাই ভয়ে চিৎকার করতে থাকে। সবাই ভয়ে দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। দৌড়াতে দৌড়াতে তারা আবারও হোটেলের পেছন দরজার সামনে এসে দেখে এখানে কোনো দরজাই নেই, এখানে সামনে দেয়াল তোলা। এটি দেখে তারা আরো ঘাবড়ে যায়, কারণ কিছুক্ষণ আগেও তো এখানে একটা দরজা ছিল যেটা দিয়ে তারাই হোটেলে প্রবেশ করেছে, সেটি এখন কোথায় গায়েব হয়ে গেল। তারা ঘুরতে ঘুরতে হোটেলের রিসেপশনের সামনে চলে আসে। সামনের গেট তো আগে থেকেই লক ছিল। সেখান থেকে ঘুরতে ঘুরতে তারা কিচেনে চলে আসে। এখান থেকে তাদের যে করে হোক বের হতেই হবে। তারা জানতো যে কিচেন থেকে একটি এক্সিট ডোর থাকে, যেটা দিয়ে আগুন লাগলে কিচেনের স্টাফরা বাইরে বেরিয়ে আসতে পারে। কিচেনে গিয়ে তারা একটি এক্সিট ডোর খুঁজে পায়। সেটি দিয়ে এগিয়ে ঘুরতে ঘুরতে আবার সেই রিসেপশনের সামনে চলে আসে। এটি দেখে তো তাদের হুশি উড়ে যায়। রিসেপশনের সামনে থেকে তারা আবার বেসমেন্টে যাওয়ার সিঁড়ি দেখতে পায়। সেই সিঁড়ি ধরে এগিয়ে গিয়ে তারা আবারও রিসেপশনে চলে আসে। এতে সকলেই ঘাবড়িয়ে যায়। সবাই যেন একসাথে টাইম লুপে পড়ে গিয়েছে। তারা বুঝতে পারে যে তারা এক ভয়ঙ্কর আত্মার ফাঁদে পড়ে গিয়েছে। এখান থেকে বের হবার জন্য তারা একটি ভাঙা চেয়ার দিয়ে
গেট ভাঙার চেষ্টা করে, কিন্তু তারা কাচের তৈরি গ্লাস ভাঙতে পারে না। 6 জন মিলে তখন সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু গেট বন্ধ থাকায় তাদের আওয়াজ গেটের বাইরে আসতে পারে না। ফোনেও নেটওয়ার্ক নেই যে তারা কারো সাহায্য চাইবে। এই 6 জন যেন আটকা পড়ে এক ভয়ঙ্কর মৃত্যুপুরীতে। অচিন তখন সবাইকে বলে, আমি আর মঙ্গেশ যাচ্ছি ছাদে যাওয়ার রাস্তা খুঁজতে। ছাদে গেলে হয়তো ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে, তখন আমরা কারো কাছে সাহায্য চাইতে পারবো। সে নীলকে বলে বাকি সবার খেয়াল রাখতে। এরপর অচিন্ত ও মঙ্গেশ চলে যায় ছাদে যাওয়ার রাস্তা খুঁজতে। কিছু দূর যাবার পর তারা ছাদে যাবার রাস্তা খুঁজে পায়। আর একটু সামনে এগিয়ে তারা দেখে যে নার্সের পোশাক পরিহিত একজন মহিলা একটি রুমের বাইরে দাঁড়িয়ে রুমের ভেতরে থাকা কারোর সাথে কথা বলছে। কিন্তু তারা যখন সেই রুমের কাছে যায়, হঠাৎ সবকিছু যেন উধাও হয়ে যায়। সেই নার্সের পোশাক পরা মহিলাকে তারা কোথাও খুঁজে পায় না, আর রুমটাও খালি। তারা যখনই সেখান থেকে চলে আসতে যাবে, তখনই ওই রুমে থাকা একটি পুরনো রেকর্ডার প্লে হয়ে যায়। সেই রেকর্ডারে ডাক্তার কোনো মানসিক রোগীর সাথে কথা বলছিল। ঠিক তখনই তাদের পেছনে একটি খালি হুইল চেয়ার এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর হুইল চেয়ারটি একটি রুমের ভেতরে চলে যায়। ওই সময় আত্মাটি মঙ্গেশকে কানে কানে কিছু একটা বলে পজেস করে নেয়। সে হুইল চেয়ারটি যে রুমে গিয়েছে সেই রুমে চলে যায়। ওই রুমে গিয়ে চেয়ারটি ছুঁতে গেলে আত্মাটি মঙ্গেশের উপর আক্রমণ করে তাকে প্রাণে মেরে ফেলে। এটি দেখে অচিন্ত অনেক ভয় পেয়ে যায়। আত্মাটি অচিন্তের উপর হামলা করতে আসে, কিন্তু অচিন্ত সেখান থেকে পালিয়ে একটি রুমে লুকিয়ে পড়ে। হুইল চেয়ারের আত্মাটি অচিন্তকে আশেপাশে খুঁজতে থাকে, আর অচিন্ত এক কোনায় বসে মৃত্যুর প্রহর গুনতে থাকে। অন্যদিকে নীল, সোনিয়া, নিনা ও মেগি মঙ্গেশ ও অচিন্তের জন্য অপেক্ষা করতে করতে হয়রান হয়ে যায়, কারণ অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও তারা আর ফিরে আসছিল না। তারা সিদ্ধান্ত নেয় যে তারা সামনে গিয়ে মঙ্গেশ ও অচিন্তকে খুঁজবে। কিছু দূর যাবার পর তারা সেই রুমে পৌঁছায় যে রুমে আত্মাটি মঙ্গেশকে খুন করেছিল। মঙ্গেশকে মরে পড়ে থাকতে দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। এরপর তারা অচিন্তকে খুঁজতে থাকে। তারা একটি রুমে অচিন্তকে ভয়ে জড়সড় হয়ে বসে থাকতে দেখে। সে সবাইকে বলতে থাকে যে আমরা এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছি, ও আমাদের সবাইকে মেরে ফেলবে, আমরা কেউ বাঁচতে পারবো না। নীল তাকে শান্ত করে বলে, কিচ্ছু হবে না, শান্ত হতো তুই, আমরা এখান থেকে ঠিকই বেরিয়ে যাব। এরপর ছাদে যাবার রাস্তা খুঁজতে খুঁজতে তারা আরেকটি রুমে চলে আসে। সেই রুমের টেবিলে তারা একটি পেপার ওয়েটকে আপনা আপনি ঘুরতে দেখে। হঠাৎ সেই ভয়ঙ্কর আত্মাটি তাদের উপর অ্যাটাক করলে তারা পেছন দিকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ যাবার পর সোনিয়া পড়ে যায়। সে কিছুতেই উঠে দাঁড়াতে পারছিল না। সবাই মিলে চেষ্টা করেও তাকে তোলা সম্ভব হচ্ছিল না। তখন আমরা দেখি যে আত্মাটি সোনিয়ার পা ধরে রেখেছে। সে সোনিয়াকে টানতে টানতে অন্য একটি রুমে অন্ধকারে নিয়ে যায়। তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। নীল খেয়াল করে যে হোটেলটিতে কিছু কিছু জায়গায় লাইট জ্বলছে, কিন্তু হোটেলের বিদ্যুতের কানেকশন তো অনেক আগেই কেটে দেওয়া হয়েছে। এর মানে যে কোনো জেনারেটরের সাহায্যে হয়তো আলো জ্বলছে। এই জন্য নীল তাদেরকে সেখানে অপেক্ষা করতে বলে নিজের জেনারেটরের খোঁজ করতে চলে যায়। খুঁজতে খুঁজতে সে হোটেলের পার্কিং এ চলে আসে। পার্কিং এ সে একটি জিপ গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে। এটি দেখে নীল অনেক খুশি হয়, কারণ অবশেষে তারা একটি গাড়ি পেয়েছে। গাড়ির চাবিটি নিয়ে সে আবার সবার কাছে আসে। গাড়ির কথা শুনে সবাই অনেক খুশি হয়। তারা ভাবে যে এবার হয়তো তারা এখান থেকে বেরিয়ে যেতে পারবে। তারা সবাই পার্কিং এ গাড়ির কাছে যেতে থাকে, কিন্তু তখনই নার্সের ড্রেস পরা আত্মাটি সেখানে এসে তাদেরকে তার সাথে যেতে বলে। কিন্তু তারা সবাই পার্কিং এর দিকে দৌড় লাগায়। গাড়ির দরজা খুলে তারা গাড়ির ভেতরে গিয়ে বসে, কিন্তু আত্মাটি তাদের এত সহজে এখান থেকে যেতে তো দেবে না। তারা গাড়ির ইঞ্জিন চালু করা মাত্র একটি তেজি আলোক রোশনি তাদের ঘিরে ধরে, কিন্তু তারপরও নীল গাড়ি নিয়ে সামনের দিকে এগিয়ে যায় এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ গাড়ি ড্রাইভ করার পর হঠাৎ কিছুর সাথে ধাক্কা লেগে গাড়িটি থেমে যায়। তারা মনে করে যে তারা হয়তো বাইরে বেরিয়ে আসতে পেরেছে, কিন্তু গাড়ি থেকে নেমে তারা যা দেখে তাতে তাদের সবার হুশি উড়ে যায়। তারা দেখে যে তারা রুম নম্বর 3046 এর সামনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ গাড়িটি তাদের পার্কিং থেকে 3য় তলায় নিয়ে এসেছে। এটি দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। 7 বন্ধুর মধ্য থেকে এখন তারা কেবল 4 জন বেঁচে আছে। হোটেলের একটি জায়গায় তারা হতাশ হয়ে বসে পড়ে। নিনা বলে, আমরা কেউ বাঁচতে পারবো না, সে আমাদের কাউকেই বাঁচতে দেবে না। নীল সবাইকে শান্ত করে বলে, ওই আত্মা তাকেই অ্যাটাক করছে যে একা কোথাও যাচ্ছে। এখন থেকে আমরা একা কেউ কোথাও যাব না। সকাল হবার বেশি সময় বাকি নেই। সকাল হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবো। এরপর তারা একটি স্টোর রুমে গিয়ে একসাথে সবাই বসে পড়ে আর সিদ্ধান্ত নেয় যে সকাল হবার আগে পর্যন্ত তারা এখানেই বসে থাকবে। কিছুক্ষণ পরে দরজার বাইরে তারা সোনিয়ার কণ্ঠ শুনতে পায়। সোনিয়া তাদেরকে দরজা খুলতে বলছিল, কিন্তু ম্যাগি তাদেরকে বলে যে এটি সোনিয়া না, হয়তো আত্মাটি সোনিয়ার কণ্ঠ নকল করে আমাদের এখান থেকে বের করতে চাইছে, দরজা খুলবে না। সোনিয়া
বাহির থেকে তাদের কাছে হেল্প চাইছিল, কিন্তু ভেতরে এই 4 জনের মধ্যে বিতর্ক শুরু হয় যে দরজা খুলবে কি খুলবে না। অবশেষে তারা দরজা খুলে একসাথে বেরিয়ে আসে। সেখানে তারা সোনিয়াকে দেখতে পায়। তার সারা গায়ে আঘাতের চিহ্ন ছিল। তারা বুঝতে পারছিল না যে আত্মাটি সবাইকে মেরে ফেলেছে, কিন্তু সে সোনিয়াকে কেন মারলো না। তারা সোনিয়ার কাছে গেলে সোনিয়া তাদেরকে বলে যে আত্মাটি আমাদের হন্ট করছে তার নাম মায়া। এখানে হোটেল খোলার আগে এটি একটি মানসিক হাসপাতাল ছিল। এই হাসপাতালে মায়া নামের একজন মানসিক রোগী ভর্তি হয়েছিল। সোনিয়া তাদের সবাইকে একটি রুমে নিয়ে গিয়ে মায়ার চিকিৎসার ফাইলটি দেখায়। এই ফাইল থেকে তারা মায়ার ব্যাপারে সবকিছু জানতে পারে। অনেক বছর আগে মায়া নামের মেয়েটি তার পরিবারের সবাইকে খুন করে ফেলে। মায়াকে পুলিশ এর কারণ জিজ্ঞেস করলে মায়া তাদেরকে বলে যে একটি শয়তানের সাথে তার বিয়ে হয়েছে। শয়তান তাকে তার পরিবারের সবাইকে মেরে ফেলতে বলেছে, এজন্য সে সবাইকে মেরে ফেলেছে। কিন্তু আসলে তো মায়ার কারোর সাথে বিয়ে হয়নি। কোর্ট মায়াকে একজন মানসিক রোগী সাব্যস্ত করে ট্রিটমেন্টের জন্য এই হাসপাতালে ভর্তি করায়। ওই সময় মায়া ট্রিটমেন্ট করছিল ডাক্তার কাপারিয়া নামের একজন ডাক্তার। কিন্তু একদিন ট্রিটমেন্ট করার সময় মায়া ডাক্তারের উপর হামলা করে ডাক্তারকেই খুন করে ফেলে। এরপর থেকে সবাই মায়াকে ভয় পেতে থাকে। একদিন এই হাসপাতালে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। এতে হাসপাতালে 18 জন রোগী মারা যায়। তাদের মধ্যে মায়াও একজন ছিল। এই ঘটনার পর এই হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয় আর ভিকন্দ্র এটি কিনে এক পাশে হোটেল চালু করে। কিন্তু হোটেল চালু করার কিছুদিন পর থেকে এখানে মৃত্যুর খেলা শুরু হয়। মায়ের আত্মা গেস্টদেরকে মারতে শুরু করে। এতে ভিকন্দ্র হোটেলটি বন্ধ করে দিতে বাধ্য হয় আর ব্যাংকের লোন পরিশোধ করতে না পেরে ভিকন্দ্রও আত্মহত্যা করে নেয়। এরপর সোনিয়া সহ এই 5 জন সিদ্ধান্ত নেয় যে তারা একটি রুমে একে অন্যের হাত ধরে সকাল হওয়ার আগ পর্যন্ত বসে থাকবে। একসাথে থাকলে হয়তো আত্মা তাদের কিছু করতে পারবে না। তারা একটি রুমে গিয়ে দরজা লক করে একে অন্যের হাত ধরে বসে পড়ে। তখন হঠাৎ সেই রুমের চারদিক থেকে ধোঁয়া ওঠা শুরু হয়। মুহূর্তেই ধোঁয়ায় ওই রুম পুরো অন্ধকার হয়ে যায়। নীল সবাইকে বলে যে আমি তোমাদের নাম ধরে ডাকবো আর তোমরা হ্যাঁ বলে জবাব দেবে, যাতে বুঝতে পারি যে সবাই আছে কিনা। কথা মতো নীল অচিন্ত, ম্যাগি, নিনার নাম ধরে ডাকলে তারাও হ্যাঁ বলে জবাব দেয়। কিন্তু সে যখন সোনিয়ার নাম ধরে ডাকে তখন একটি ভয়ঙ্কর স্বরে আত্মাটি জবাব দেয় হ্যাঁ, অর্থাৎ এতক্ষণ আত্মা সোনিয়ার রূপ ধরে তাদের সাথে আছে। সবাই এটি বুঝতে পেরে সে রুম থেকে পালিয়ে যায়। আত্মাটি তখন বলতে থাকে কেউ বাঁচতে পারবে না, আমি সবাইকে মেরে ফেলবো। করিডোর দিয়ে পালানোর সময় তার একটি হুইল চেয়ারে সোনিয়াকে মরে পড়ে থাকতে দেখে, অর্থাৎ আত্মাটি সোনিয়াকে অনেক আগেই মেরে ফেলে আর সোনিয়ার রূপ ধরে তাদের সাথে খেলা করছিল। সোনিয়ার এই অবস্থা দেখে সবাই অনেক কান্না করতে থাকে, কারণ তাদের সাথেও এমনটাই হবে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। পরের সিনে আমরা দেখি যে নীল, অচিন্ত, নিনা ও ম্যাগি একটি রুমে হতাশ হয়ে বসে আছে। সবাই মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু নিনা তখনও হাল ছাড়েনি। সে বলে আমাদেরকে যে করে হোক সকাল পর্যন্ত বেঁচে থাকতেই হবে। কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই আছে এই আত্মার মোকাবেলা করার, আমাদের সেটা খুঁজে বের করতে হবে। ওই সময় তারা দেখে যে ঘড়িতে 4টা বাজার 5 মিনিট বাকি। এটি দেখে নিনার মনে পড়ে যে সে একটি রুমে অনেকগুলো দেয়াল ঘড়ি দেখেছিল আর সবগুলো দেয়াল ঘড়িতে সে এই সময়টাই দেখেছিল। আর ওই রুমে সে প্রথম আত্মাকে তার রূপে আসতে দেখেছিল। তারা বুঝতে পারে যে এই সময়ের সাথে আত্মার হয়তো কোনো না কোনো সম্পর্ক রয়েছে। এরপর তারা সেই দেয়াল ঘড়ি রাখা রুমে যায়। সেই রুমে গিয়ে তারা অকাল্ট নামের একটি বই টেবিলের উপর রাখা দেখতে পায়। বইটি খুলে তারা পড়তে শুরু করে। বইটিতে আত্মাদের ব্যাপারে লেখা ছিল যে কোনো আত্মাকে শান্ত করতে হলে তার ব্যবহার করা কোনো জিনিস যার সাথে তার স্মৃতি জড়িত তা আগুনে জ্বালিয়ে দিতে হবে। আর সেই জিনিস কি তা জানতে হলে একটি মন্ত্র পড়তে হবে। এই 4 জন মন্ত্রটি শিখে নিয়ে একসাথে বসে হাতে হাত ধরে সে মন্ত্রটি পড়তে থাকে। ওই সময় তারা একটি রুম থেকে কাউকে ইলেকট্রিক শক দেওয়ার মেশিনের আওয়াজ শুনতে পায়। তারা ওই রুমে গিয়ে অতীতের কিছু ভীষণ দেখতে পায়। তারা দেখে যে মায়াকে ডাক্তাররা ইলেকট্রিক শক থেরাপি দিচ্ছে। তারা বুঝে যায় যে মায়ার আত্মাকে শান্ত করতে হলে এই শক দেওয়ার মেশিনটি আগুনে জ্বালাতে হবে। অচিন্ত বলে আমরা কিচেনে হয়তো পেট্রোল বা কেরোসিন পাবো। তারা সিদ্ধান্ত নেয় যে দুজন এখানে মেশিনটার কাছে থাকবে আর দুজন কিচেনে যাবে কেরোসিন বা পেট্রোলের খোঁজে। এরপর নীল ও ম্যাগি কিচেনে যায় আর নীলা ও অচিন্ত অপেক্ষা করতে থাকে সেখানে। কিচেনে গিয়ে নীল ও ম্যাগি কেরোসিন বা পেট্রোল খুঁজতে থাকে। কিছুক্ষণ পর ম্যাগি কিছুটা দূরে একটি মেয়েকে চেয়ারে বসে পত্রিকা পড়তে দেখে। সে ওই মেয়েটির দিকে এগিয়ে যায়। মেয়েটির কাছাকাছি পৌঁছে গেলে নীল এসে মেয়েকে সেদিকে যেতে নিষেধ করে। তারা যখন আবার কিচেনের দিকে ফিরে আসছিল তখন মেয়েকে দেখে যে দেয়ালে তার নিজের ছায়া পড়ছে, কিন্তু নীলের ছায়া পড়ছে না। এইটি দেখে সে অনেক ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যে এটি নীল নয়, বরং নীলের ছদ্মবেশে আত্মা। সে এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। সে আসল নীলকে দেখতে পায়
যে কিনা ম্যাগিকে খুঁজছে, কিন্তু ভয়ে সে বাহিরে বেরোয় না, কারণ সে কনফিউজড হয়ে গিয়েছিল যে কোনটা আসল নীল। কিন্তু নীলের হাতে কেরোসিনের জার দেখে সে বুঝতে পারে যে এটাই আসল নীল। সে নীলকে ডাকতেই যাবে, তখনই সে দেখে যে তার মাথার কাছে মায়ের আত্মা বসে আছে। সে নীলের চলে যাবার জন্য অপেক্ষা করছিল। মায়া তাকে দেখে চিৎকার করতে গেলে আত্মাটি ম্যাগির উপর অ্যাটাক করে, আর সিনটি এখানেই কাট হয়। পরের সিনে আমরা দেখি যে অচিন্ত নীনা যে রুমে ছিল সেই রুমের বাইরে ম্যাগি কান্না করে তাদের কাছে সাহায্য চাইছে। অচিন্ত দরজা খুলতে গেলে নীনা তাকে দরজা খুলতে বারণ করে, কারণ এ হয়তো মায়ের আত্মা। কিন্তু অচিন্ত তার বারণ না শুনে দরজা খুলে দেয়। অচিন্ত বাহিরে যাওয়ার একটু পরে হঠাৎ নীনা বাহিরে অচিন্তের চিৎকার শুনতে পায়। সে বুঝতে পারে যে আত্মাটি অচিন্তকেও মেরে ফেলেছে। কিছুক্ষণ পর নীল কেরোসিন নিয়ে ফিরে আসে। নীল তখন জানতে পারে যে তারা অচিন্ত ও ম্যাগিকেও হারিয়েছে। 7 জনের মধ্যে এখন বেঁচে আছে মাত্র 2 জন। নীল ওই মেশিনের উপর কেরোসিন ঢেলে দিয়ে একটি লাইটার দিয়ে আগুন লাগানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে লাইটারটি জ্বালাতে পারছিল না। একটু পরে আত্মাটি নীলের উপর অ্যাটাক করে নীলকে ভয়ঙ্কর ভাবে মেরে ফেলে। এবার বেঁচে আছে শুধু নীনা। আত্মাটি তার উপর অ্যাটাক করলে নীনা বাঁচার জন্য দৌড়ে সেখান থেকে রিসেপশনে চলে আসে। সেখানে সে তার মারা যাওয়া 6 বন্ধুর আত্মাকে দেখতে পায়। তারা নীনাকে তাদের সাথে যেতে বলছিল, কিন্তু নীনা তাদের দেখে অনেক ভয় পেয়ে যায়। দৌড়ে পালাতে গিয়ে সে ফ্লোরে পড়ে যায়। তখন সে বুঝতে পারে যে এখানে থাকা বোতলে পেট্রোল আছে। একটি বাল্বের সাহায্যে সে সেখানে আগুন ধরিয়ে দেয়, কিন্তু সে জানতো যে তার বাঁচার একটাই রাস্তা, আর তা হলো সে মেশিন জ্বালিয়ে দেয়া। সে একটি কাপড় আগুনে জ্বালিয়ে নিয়ে সে রুমের দিকে যেতে থাকে, কিন্তু মায়ের আত্মা তাকে বারবার বাধা দিতে থাকে। বিভিন্ন ভাবে সে নীনাকে আঘাত করতে থাকে। এক সময় নীনা মাটিতে পড়ে যায়, আর তার কাছে থাকা আগুনও নিভে যায়। তখন আমরা দেখি যে সেখানে থাকা একটি টেবিল ফ্যান আপনা আপনি চালু হয়ে যায়। নীনা দেখে যে টেবিল ফ্যানের পেছনে দাঁড়িয়ে আছে হোটেলের মালিক ভিকন্দ্রের আত্মা, অর্থাৎ সে নীনাকে সাহায্য করতে এসেছে, কারণ সে নিজেও চায় যে হোটেলটি মায়ের আত্মা থেকে নিস্তার পাক, এই মৃত্যুর খেলা বন্ধ হোক। যাই হোক, ফ্যানের বাতাসে আবার আগুন জ্বলে ওঠে। এবার নীনা কোনো রকমে হাতে করে আগুন নিয়ে এসে মেশিনটি জ্বালিয়ে দেয়। এতে মেশিনের সাথে সাথে মায়ের আত্মা আগুনে জ্বলে হাওয়ায় মিলিয়ে যায়। চারদিকে সবকিছু শান্ত হয়ে যায়। নীনা তখন ধীরে ধীরে মেইন গেটের কাছে গিয়ে দেখে যে ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর সেই সাথে হোটেলের সব দরজা আপনা আপনি খুলে গেছে। নীনা কান্না করতে করতে ভাবে যদি সঠিক সময়ে দরজা খুলে যেত তবে তার বন্ধুরা হয়তো আজ বেঁচে থাকতো। নিজে বেঁচে থাকার খুশি চেয়ে বন্ধুদের হারানোর কষ্ট বেশি হতে থাকে নীনার মনে। সেই কষ্ট বুকে নিয়ে হোটেল থেকে বেরিয়ে আসে, আর এই সিনের মধ্য দিয়েই মুভিটি শেষ হয়। তো চলুন কিছু বিষয়ে কনফিউশন ক্লিয়ার করা যাক। ভিকন্দ্র এই হোটেলটি কেনার আগে এখানে একটি মানসিক রোগের হাসপাতাল ছিল। হাসপাতালটি বন্ধ হয়ে যাবার পর ভিকন্দ্র এটি কিনে এক পাশ হোটেল হিসেবে ব্যবহার শুরু করে। এজন্য আরেক পাশে এখনো মানসিক হাসপাতালের জিনিসপত্র রয়ে গিয়েছে। দ্বিতীয়, মায়ের আত্মা কেন মানুষকে মারছে? মায়া ছিল একজন সাইকো কিলার, যে তার পুরো পরিবার এমনকি তাকে ট্রিটমেন্ট করার ডাক্তারকেও মেরে ফেলেছিল। সাইকো কিলাররা মানুষকে মেরে মজা পায়, এজন্য মায়া শর্ট সার্কিটে মারা যাওয়ার পরও তার আত্মা মানুষকে মেরে পৈশাচিক আনন্দ পাচ্ছিল। মুভির শুরুতে 3046 নম্বর যে রুমের কথা বলা হয়েছিল, এই রুমেই মায়া থাকতো। এজন্য মৃত্যুর এই খেলা এই রুম থেকে শুরু হয়েছিল। তো কেমন লাগলো এই মুভির গল্প তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।